মুস্তাফিরোজ একটু একটা হিসাব দিয়ে শুরু করতে চাই, যেটা বলছিলাম যে একটা সময় ছিল যে আমরা যখন ভোটের হিসাব করতাম সবাই বলতো যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তাহলে বিএনপি, অথবা বিএনপি মাঠে না থাকলে আওয়ামী লীগ, এবং তারা 100% 100% মাঠ তাদের, এবং তাদের ফলে এর ফলে জোট, তাদের জোটে যাওয়ার কোনো দরকার নেই, কাউকে নেওয়ার দরকার নেই। তো এই হিসাবটা এখন কি খুব একটা বদলে গেছে? আমি যদি বলি আওয়ামী লীগ এখন মাঠে নাই, বিএনপি এখন মাঠে আছে, তখন 100% মাঠ কি তাদেরই তাহলে? এবারে ভোটের আসলে একটা পুরোটাই উলটপালট হয়ে গেছে। আপনি গত 3টা এই ত্রুটিপূর্ণ নির্বাচনটা যদি বাদ দেন, আসলে ভোট এই 3টা নির্বাচন তো আসলে জমেনি, 14, 18 এবং 24। তার আগের হিসাবটা হলো এই, একদিকে হাসিনা আর একদিকে খালেদা, যার কারণে দুই নেত্রী যখন নামতেন তাদেরকে ঘিরে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2008-এও এটা যথেষ্ট স্তীমিত ছিল, তারপরেও মোটামুটি একটা অবস্থা ছিল। কিন্তু 14, 18 আর 24 তো 3টা নির্বাচন নেই। আবার দেখেন এবার যখনই আবার শুরু হলো নতুন যাত্রাপথেও কিন্তু হাসিনাও নেই, খালেদাও নেই। বেগম খালেদা জিয়া তো তার মৃত্যু হয়েছে, আর শেখ হাসিনা থেকেও নেই। এখন ভোটের মাঠে কাদেরকে ঘিরে যে আবর্তিত হবে সেরকম বড় ফিগার এখনো প্রমাণিত হয়নি। তারেক রহমান চিন্তা করেন, তার জীবনের প্রথম ভোট, প্রথম নির্বাচন, প্রথম প্রচার অভিযান, এবং প্রথম সে দলের প্রধান ব্যক্তি। জামাতেরও ডাক্তার শফিকুর রহমান, তিনি এই প্রথম সম্ভবত তারকে ঘিরে হচ্ছে, মানে আগে জামাতের অবস্থান ছিল বিএনপির সাথে, জামাত প্রধান কোনো দল ছিল না, মানে আওয়ামী লীগ বিএনপি। তো এই প্যাটার্নটা চেঞ্জ হওয়াতে আমার ধারণা যে এখনো পর্যন্ত মানুষের মধ্যে আর মানে বিগত সময়ের অভিজ্ঞতা, তারপরে দফায় দফায় নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির কারণে, বিশেষ করে আইন শৃঙ্খলাজনিত কারণে অনেকে মনে করেন হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটবে, আবার সেই মব তৈরি হবে, ভাঙচুর তৈরি হবে, হয়তো নির্বাচনটা হবে না। ফলে 29 দিন, আজকে সুজনের সংলাপে দেখলাম 29 দিন বাকি আছে, তারাই প্রশ্ন করছে যে এই ফজলুল আলম মজুমদার, এই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, তারই সংগঠন সুজনই প্রশ্ন করছে যে ভোটের মাঠে মানে আমেজ নেই কেন, নিরাপত্তার নিয়ে শঙ্কা কেন কাটেনি। তো দুটোই সত্য, নিরাপত্তা নিয়ে শঙ্কা যেমন কাটেনি, ভোটের মাঠে আমেজও তেমন জমে ওঠেনি। এইটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটাকে অতিক্রম করার জন্য লম্বা সময়, অন্তত 1.5-2 মাস যদি নির্বাচনী প্রচারণার সময়টা পেত, দেখেন 22 তারিখ থেকে কয়দিন হয়, মাত্র গুনে গুনে 2 সপ্তাহ, বড় জোর 2 সপ্তাহে একটা এত সোজা, এত একটা মানে একটা অচল অবস্থা কাটায় উঠে এটাকে জমজমাট করবে নতুন মানে রাজনীতির আলোকে, সেটা কিন্তু হচ্ছে না। আর মাথায় রাখবেন যে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক সে কিন্তু নাই মাঠে, এটারও তো একটা প্রভাব আছে। তো সব মিলায় এই মানুষ এখনো মানে সংশয় সন্দেহ কাটছে না যে নির্বাচনের প্যাটার্নটা কি। বিএনপি আছে কিন্তু বেগম খালেদা জিয়া নেই, আওয়ামী লীগ তো নেই, জামাত আবার নতুন একটা রাজনৈতিক শক্তি জোট হিসেবে আবির্ভূত হলো, এরা কেমন করবে? মানে একটা ঠিক অস্পষ্টতা এবং অপরিচিত একটা পরিবেশ। মানে নতুন বাড়িতে আসার পর প্রথম কিছুদিন লাগে একটা বাড়িতে মানে সেট হইতে। তো এখন জনগণেরও তেমন, যে নতুন রাজনৈতিক কাঠামোয় নতুন দুটি দল, নতুন জোট, কে কি বলছে, কত রকম কনফিউশন, এগুলি কাটাতে আমার ধারণা সময় লাগছে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে আসলে একই প্রশ্ন করবো যে ভোটের যে আগের যে প্যাটার্ন, সেটাকে আমূল কোনো পরিবর্তন এসছে আপনাকে? দেখুন, আমি যদি আপনাকে বলি, এই ভোটটা তো বাংলাদেশের দীর্ঘদিন পরে, যদি আমরা বলি বিগত 15 বছর তো ভোটের কোনো পরিবেশ ছিল না আসলে। বলা যায় ডামি নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, ওই প্রভাবটা কিন্তু এখনও আছে। এবং বাংলাদেশের মানুষের যে ভোট বিমুখ একটা প্রবণতা আমরা দেখেছি বিগত সময়ে, সেটা কিছুটা আমাদের কাটিয়ে উঠতে সময় লাগবে। বাংলাদেশে ইলেকশন যখনই হয় সব দল মাঠে থাকেন, সরব থাকেন, নানাভাবেই একটা আগ্রহ উদ্দীপনা সেখানে তৈরি হয় মানুষের মাঝে। বিগত নির্বাচন কিছুটা মানুষ হলো হয়ে পড়েছে যে আসলে ভোট কীরকম হবে কিনা, অথবা ভোট কতটুকু নিরপেক্ষ সেখানে হবে। তো আমরা মনে করি, আমরা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি, এটি কাটিয়ে উঠবে। যেহেতু 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, এবার আবার বেশ কিছু নিয়মও পরিবর্তন এসেছে। শোডাউন করা যাবে না,
আবার প্রচারণার টাইমটা কিন্তু খুব মানে শিথিল করা হয়েছে, বড় সমাবেশও করা যাবে, নানা কারণে আসলে কিছুটা বিদেশিদের মধ্যে সবাই কিন্তু পড়ে গিয়েছি আমরা। এই জন্য আগে যেভাবে ডাকডোল পিটিয়ে আপনার মনোনয়ন দেওয়ার সুযোগ ছিল সেটা নাই, মাত্র 5 জন সেখানে অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য কিছুটা আইনি সংশোধন এসেছে। আবার দীর্ঘ সময় নির্বাচনের মাঠে আসলে এই পক্ষ ছিল না। দেখুন আমরা যারা এখন মাঠে আছি তারা সবাই কিন্তু নির্বাচনের বাইরে আমরা ছিলাম। 18-তে আমরা অংশগ্রহণ করে 24-এ করি নাই, 14 করি নাই, যার জন্য সময় লাগছে। তা আমরা আশা করি মানুষ যেহেতু নির্বাচন চাচ্ছে, রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনের পক্ষে অবস্থান করছি, আশা করি হয়তো 22 তারিখ থেকে দৃশ্যপটটা পরিবর্তন হয়ে যাবে। এবং যেটা আমরা খেয়াল করলাম ইলেকশনগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর যদি সেখানে একটা পরিবর্তন এসেছে দীর্ঘ সময় পরে, সেখানেও অনেক ভোট কাস্ট হয়েছে। আশা করি এখানেও যে যখন সব দল মাঠে নামবেন, তারেক রহমান সাহেব তিনি বিএনপির মাঠে নামবেন, জামাতের আমির তিনিও মাঠে নামবেন, আশা করি আমাদের যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে যাবে, এখন যেটা হতাশার চিত্র আমাদের সামনে, এটা আশা করি আমরা কাটিয়ে ওঠার সুযোগ আমরা পাবো। এবং বাংলাদেশে যতগুলো আপনি দেখেছেন জরিপ হয়েছে, এখন পর্যন্ত হয়তো 21% দেখলাম মানুষ তারা সিদ্ধান্ত নেন তারা কী করবেন। বড় অংশ মানুষ এবার ভোট কেন্দ্রে যাবেন। অনেকে নানাভাবে বলেন যে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, এখন আর এই ভোট ব্যাংক বাংলাদেশে বাস্তবে নাই। নানা সার্ভেও তো এসেছে, খুব বেশি যে মানুষ আওয়ামী লীগকে চাচ্ছেন সেটা কিন্তু ওই অবস্থা উঠে আসছে না। তো আমরা মনে করি এবার যদি রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখতে পারেন, যদি একটা সুন্দর পরিবেশ থাকে, আমরা কিন্তু এখনও একটা আশঙ্কার মধ্যে আছি যে ইলেকশনের পুরো দমে ক্যাম্পেইন শুরু হলে কতটুকু পরিবেশ সেখানে থাকে, লেভেল প্লেইং ফিল্ড সেখানে ঠিক থাকে কিনা, আইন শৃঙ্খলা ঠিক থাকে কিনা। যদি এটি ঠিক থাকে আশা করা যায় উৎসমুখর পরিবেশ তৈরি হবে। জামাত ইসলামের ভোট কি বেড়েছে আগের চেয়ে? আপনার কি মনে হয়? এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, আমরা যে মানে ক্রমাগত আমাদের অবস্থানটা ভালো হচ্ছে। দেখুন লেটেস্ট যেটা ন্যারেটিভের যে আমরা সার্ভেটা দেখলাম, এখন পর্যন্ত প্রায় 6টা জরিপ কিন্তু হয়েছে। যদি আমরা সেটাকে একটু ক্যালকুলেশন করি, গড় করি, তাহলে আমরা দেখলাম যে এই 6টা জরিপে প্রায় 42,000 মানুষ অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে 21% মানুষ তারা কিন্তু মতামত দেয়নি। মতামত দিয়েছে 32,000 পিপল মতামত দিয়েছেন। আমরা দেখলাম এই মতামতের ভিত্তিতে যদি আমরা 6টাকে আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেখানে প্রায় 41% মানুষ বিএনপিকে চাচ্ছেন এবং তার মধ্যে 35% মানুষ জামাতকে চাচ্ছেন। আর এনসিপির ক্ষেত্রে আসলে প্রায় 8%। যদি আমরা এটাকে একটা যোগ করে ফেলি তাহলে এখানে এনসিপি, জামাত ইসলামী, তাছাড়া অন্য ইসলামী দলগুলো আমরা একসাথে করে ফেলি, তাহলে এখন পর্যন্ত যদি নিরপেক্ষ আমরা এটাকে পর্যালোচনা করি, বিএনপির যে ভোট তার চেয়ে এই 11 দলের ভোট ব্যাংকটা কমপক্ষে 10 ভাগ বেশি আছে। আশা করি এটি আগামী নির্বাচনে রিফ্লেকশন করবে। আমি আসবেন মোস্তফা এখানে একটু প্রশ্নটা করি যে যেহেতু জোটের রাজনীতি আসছে, উনিও বলছিলেন যে 11 দলের ভোট যোগফলের তিনি হিসাবটা করলেন। আপনার কাছে মনে হয় যে 11 ইসলামী দলগুলো একসাথে হওয়ার কারণে এনসিপি সহ 11 দল যে জোট করেছে জামায়াত ইসলামের নেতৃত্বে, এটি বিএনপিকে একটি বেকায়দা অবস্থায় ফেলেছে কি, মানে বা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কি ভোটে? চ্যালেঞ্জ বটে, কিন্তু ঠিক এটার প্রভাবটা কি হবে এটা টাইম টু টাইম তো জরিপ যেটা হয়, নির্বাচন যত ঘনায় আসবে তত নানা জরিপের এগুলো চেঞ্জ হতে থাকবে। তো 22 তারিখের পর থেকে 10 তারিখ বা 5 তারিখ পর্যন্ত এই পিরিয়ডটা খুব ইম্পর্ট্যান্ট। ওই সময়টা বোঝা যাবে যখন নাকি রাজনৈতিক দলগুলো মাঠে নামবে, তখন বোঝা যাবে যে মানুষের রেসপন্সটা কেমন। এটা এখন বলা যাবে না, এখন হিসাব নিকাশ করা যাবে। ওই হিসাব নিকাশের মধ্যে আমরা তো আওয়ামী লীগের ভোটটা কাউন্ট করতেছি না। সেই ভোটের যদি রেশিওটা আপনি খুব কমও করেন, 25% যদি হয়, যদি সেটাও যদি এক্সিস্ট করে, তাহলে এই ভোটটা যদি নীরব থাকে তাহলে জামাতের জন্য ভালো, জামাত জোটের জন্য ভালো। যদি মানে তারা মনে করে যে না তারা মাঠে নামবে, তখন এটা কোন দিকে ডাইভার্ট হবে বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যায় যে তারা এখন আগে জামাতের দিকে ডাইভার্ট হওয়ার একটা পসিবিলিটি ছিল, এখন এটা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে বিএনপির দিকে। আচ্ছা, কারণ আওয়ামী লীগ জানে তাদের পতনের জন্য বিএনপিও না জামাতও না, এনসিপি হচ্ছে মূল ইয়ে, তাদের কারণেই তাদের পতন ঘটছে। সেই এনসিপি এখন জামাতের জোটে গেছে, ফলে এখন আওয়ামী লীগের এরা যারা ভোটাররা তারা ভয় পাবে
যে তাহলে তো এই শক্তিটা এসে আবারও তো সেই এক দফায় দফায় বিভিন্ন ঘটনা ঘটবে আর তাদের পোড়া বাড়িতে আবার পোড়াইতে থাকবে, এরকম একটা শঙ্কা থাকতে পারে আমার যেটা ধারণা। ফলে এই আওয়ামী লীগের ভোট এবং নিরপেক্ষ ভোট এটা আমি মনে করি প্রায় 40%। এই 40% নির্ধারণ হবে তারা 22 থেকে 5 তারিখের মধ্যে তারা সিদ্ধান্ত নেবে এই 40% ভোট কোন দিকে দেবে। আপনি নিউট্রাল ভোট যদি আপনি 15% এ করেন আর আওয়ামী লীগের ভোট যদি 25% এ করেন তাহলে 40%, এই ভোটটা কোন দিকে যাবে এটা হচ্ছে খুব ইয়ে। ফলে এখনকার হিসাব নিকাশ মিলবে না, আপনি যতই হিসাব নিকাশ করেন না কেন কাগজে কলমে, শেষ পর্যন্ত এটা টিকবে না। তারপরেও জোয়ারটা খুব ইম্পর্টেন্ট, জোয়ারটা কোন দিকে যাবে সেই জোয়ারটা বুঝতে গেলে আমাদের 22 তারিখ থেকে ওই যে 5 তারিখ এই সময়টা আমাদের কাউন্ট করতে হবে, তখন আসলে বোঝা যাবে যে ভোটের গতি প্রকৃতি কোন দিকে যায়। আচ্ছা, ভোটে ভোটে আপনি এ নিয়ে কিছু বলবেন না, অন্য প্রশ্নে যাবো আমি। দেখুন, আমি একটু এখানে সম্পূরক বলি, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় 25% ভোট কি আসলে আওয়ামী লীগের আছে, এটা কি যুক্তিসঙ্গত? এটা তো আমাদের একটা আমরা অনুমান করতে পারি। বাংলাদেশে এই অবস্থা এখন আওয়ামী লীগের নেই, যদি থাকতোই আমরা বিগত 1 বছরের আমরা দেখার সুযোগ সেখানে পেতাম। দেখুন, তার প্রমাণ পাওয়া যায় হলো বিশ্ববিদ্যালয়গুলোতে। ছাত্রলীগ এত দাপুটে সংগঠন ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে ভোটের অবস্থা কি বলেন তো? সেখানে ভালোই ভোট শেখানো হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভোট কোনো ফ্যাক্টর ছিল না, তাদের অবস্থা নাই বলা যায়। আমরা মনে করি জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট আছে এটা খুব বেশি আমাদের বিশ্লেষণে আনার প্রয়োজন হবে না, কারণ আওয়ামী লীগ অলরেডি রাজনীতিতে তাদের চ্যাপ্টার ক্লোজ। সুতরাং যাদের তারা ভোট আর আসেন একদম তাদের দলীয় নেতাকর্মীতে কখনো এত পার্সেন্ট হবে না, সেটা 3-4% হতে পারে। কিন্তু যারা সাধারণ ভোটার তারা এখন আর আওয়ামী লীগকে ধারণ করে ভোটের মাঠে যাবেন না, এটা বাংলাদেশের বাস্তবতা তা কিন্তু বলে না। আচ্ছা সাহেব, আপনারা এই যে মানে ইউনিভার্সিটিগুলো ইলেকশন বা সেই ইলেকশনটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন না? মানে এটা আবার পরে মানে গুরুত্ব না দেওয়ার কি আছে আপনি বলুন? এই স্বাধীন বাংলাদেশে কখনো এরকম হয়েছে বলুন তো? 54 বছরে কখনো পরপর ইলেকশনগুলোতে 5টা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংগঠন বিজয়ী হয়েছে, কোনো রেকর্ড কি আছে? যদি আজকে এই রেকর্ড যাতে অন্যদের দিকে, তখন তারা বলতো না সেখানে যে জনমত আমাদের দিকে। একটা দেশে বিশ্ববিদ্যালয় সারা দেশে শুনে পড়াশোনা করে, তারা মেধাবী স্টুডেন্ট, তারা যখন ভোটের মাঠে এসে কোনো একটা ছাত্র সংগঠনের পক্ষে মতামত দেন, এটা সহজে বোঝা যায়। যেহেতু ইয়াং সমাজ এবং যারা সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, তারা যখন একটা দলকে বাছাই করে নেতৃত্বের জন্য, এটি বোঝা যায় বাংলাদেশের মানুষও কিন্তু তেমন ধরনের অবস্থা পরিবর্তন চাচ্ছে। একটা নতুন রাজনীতি চাচ্ছেন এবং মানুষ চাচ্ছেন একটা সততা, একটা দুর্নীতিমুক্ত এবং ন্যায়পূর্ণ মানুষ সেখানে আসতে পারেন। এটাই মূলত এবারে জোয়ারটা সেখানে তৈরি হয়েছে। মোস্তফা সাহেব, আপনার কাছে মনে হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট আসলে জাতীয় নির্বাচনকে এমনভাবে এফেক্ট করতে পারে? এটা প্রভাব আমি অন্যভাবে দেখি। দেখেন, এইটা যদি হিসাব করেন তাহলে এই শক্তিটা গত 15 বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি কার্যকর থাকতো, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরেই কিন্তু বাংলাদেশে দেখবেন যত গণঅভ্যুত্থান হয়েছে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে, তাহলে এই শক্তিটা কোথায় ছিল 15 বছরে? তো এই শক্তিটা আমরা দেখি নাই। হঠাৎ করে এই শক্তিটা কোথা থেকে আসলো? তাহলে আপনি ধরেন সুবিধাজনক অসুবিধাজনক সময় আপনি নিশ্চুপ থাকলেন, সুবিধাজনক সময় আপনি আবির্ভূত হইলেন, এইটা খুব কার্যকর শক্তি না। আবার যদি ধরেন নির্বাচন হবার পর বিএনপি ক্ষমতা আসে, দেখবেন যে আবার এই শক্তিটা নাই, এই শক্তিটা আবার পিছনে চলে গেছে। এইগুলি এইরকম মানে উঠছে নামছে, এটার উপরে ভরসা করা যায় না। গত 15 বছরে যদি আওয়ামী লীগ হয়তো ভুলই করছে, যদি নির্বাচনটা চালু রাখতো দেখা যেত প্রতিটা এতেই মানে ছাত্রলীগ জিততেছে, কিন্তু ওইটা তো প্রকৃত চিত্রটা না। প্রকৃত চিত্রটা যে কোনটা, সেটা যতক্ষণ না পর্যন্ত একটা ডেমোক্রেটিক প্রসেস একটা মানে স্টেবল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে আমরা যেমন বলছি এখন যে আওয়ামী লীগ কোথাও তো নাই, আগেও কিন্তু আওয়ামী লীগ মনে করতো কোথায় বিএনপি কোথায় জামাত, মানে বিএনপিকে তো তাও দেখা যায়, জামাতকে তো একেবারেই দেখা যায় না। এটা শেষ হয়ে গেছে, এখন শুধু জামাত তো শেষ হয়ে গেছে, এখন বিএনপি শেষ হলেই মানে আওয়ামী লীগের মানে 100 বছরের ক্ষমতা পাকাপোক্ত, এইরকম একটা কিন্তু তারা ধারণা তৈরি করছিল, কিন্তু বাস্তবে তো তা না। আমি এখনও মনে করি মানে তর্কের খাতিরে আওয়ামী লীগকে একেবারে ধরেন ভুলে যান, মানে আপনি নির্বাচনের অনুমতি দেন, শেখ হাসিনা আসুক, তারপর দেখেন নির্বাচনটা হবে ওই জামাত চলে যাবে বিএনপির জোটে
আওয়ামী লীগের জোট করবে এবং ওই নির্বাচনটা হবে আওয়ামী লীগ বনাম বিএনপি। এটা হলো আপনি, এটা আমি সমর্থন করছি না বাস্তবতা, কিন্তু এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আপনি হয় কি মানুষের খুব বেশি দিন, মানে আমরা গত 1-1.5 বছরে সরকারের এমন কোনো সাফল্য নেই, মানে জুলাই অভ্যুত্থানের এমন কোনো স্বাদ আমরা পাচ্ছি না যেটা দিয়ে আমরা একেবারে মুছে ফেলতে পারি, বরং ব্যর্থতার সমস্ত, দেখেন আপনার যতগুলো সংস্কার, ইফতেখারুজ্জামান সহ সবাই বলছেন যে সংস্কার ব্যর্থ হয়েছে, কিছুই হয়নি। মানে কি, মানুষের হতাশা আছে এর মধ্যে, মানুষের অর্থনৈতিক মানে পরিস্থিতিটা খারাপ হয়েছে, সব মিলে অনেকে বলে না যে আগেই তো ভালো ছিলাম, এরকম কথাগুলি যে আসছে এইগুলি মাথার মধ্যে রাখতে হবে। ধরেন আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি আমারে জিজ্ঞাসা করেন, মানে আমরা আমাদের অবস্থান থেকে কম যুদ্ধ করি নাই, কিন্তু যদি বলেন যে মানে আপনি কি এখন খুব স্বাধীনতা এনজয় করছেন, না মোটেই এনজয় করতেছে না, বরং আমি শঙ্কা দেখছি। আমার কাছে মনে হচ্ছে এক ফ্যাসিবাদের বদলে কি আরেক ফ্যাসিবাদের কবলে কি আমরা পড়তে যাচ্ছি। মানে এইটা ব্যর্থ হচ্ছে কেন? ইউনূস সরকার ব্যর্থ মানেই তো পরাজিত যে শক্তি, সেই শক্তির জয়। তাহলে সেই শক্তি যদি নির্বাচনে আসে, সেটা কি সামাল দিতে পারবে? তার কি সমর্থন নেই? আমি তো দেখি যে আশেপাশে সমস্ত জায়গায়, আমার গ্রামে জিজ্ঞাসা করলাম যে ভাই ভোট কারে দেবেন, বলে যদি নির্বাচন সুষ্ঠু হয়, আওয়ামী লীগ যদি আসে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ না থাকলে জামাত। এটা আমার এলাকার কথা বলতেছে, ভাইদের পক্ষে। হ্যাঁ, কিন্তু ওই যে এটা হলো, আমি আরো 1.5-2 মাস আগের কথা বলছি, এখন হয়তো আবার অবস্থা পরিবর্তন, এখন হয়তো তারা বলবে বিএনপি। মানে পাল্টাচ্ছে এখানে, যে আওয়ামী লীগকে অবশ্যই ঘৃণিত শক্তি, পরাজিত শক্তি, কিন্তু মানুষের মধ্যে যদি এক্সিস্ট করে, তো আপনি এটাকে কি করবেন? জামাতকে তো মানে একেবারে, এটা তো চরম খারাপ দল। গত 15 বছরে তো মানে কথায় কথায় আমাদের মতন মুক্তমনা লোক আমরাও কথা বলে, এই তো পাকিস্তানে চলে যা, এই জামাত শিবিরের এজেন্ট, এই সমস্ত বলতো। তার মানে তো নাই, জামাত ছিল না। কিন্তু জামাত যে আছে সেটা তো 5ই আগস্ট পরবর্তী সময়, এখন এই যে নির্বাচনের এই যে 5টা মানে প্রতিষ্ঠানে জয়ের মধ্য দিয়ে তো বোঝা যাচ্ছে যে জামাত আছে, শিবির আছে, তার প্রতিফলন দেখা যাচ্ছে। তেমনি আওয়ামী লীগও কিন্তু আছে, এটা আমরা বুঝতেছি না। আবার অনুকূল পরিবেশ হলে দেখা যাবে যে আওয়ামী লীগময় সারা বাংলাদেশ, অন্য শক্তি নাই। এই উত্থান পতনগুলির বাস্তবতা, এটা আমাদের মানতে হবে। আচ্ছা, দুজন দর্শক আছেন, ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রধান, আমি নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে বলছি। জি, কারণ সব বলেন। আচ্ছা আচ্ছা, আমি সাংবাদিক ভাইয়ের কাছে প্রশ্ন, 1986 সালে আওয়ামী লীগ যেখানে ইলেকশনটা হয়ে গেছিল, সেখানে জামাত ইসলাম পাইছে 4.2% ভোট। 96 সালে একটা ইলেকশন করে পাইছে গিয়া 4.3% ভোট। এখন জামাত কিভাবে এলো ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, যেখানে তাদের ভোটের হার তো নেই বলতে চলে গিয়া। জি, ধন্যবাদ। আরেকজন আছে ভাই, আচ্ছা, এটা কি উত্তর দেবো? না, আরেকজন ফোন হয়েছে, শুনেছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি, বলেন। আমার প্রশ্ন হলো যে সারা দেশে যৌথ অভিযানের নামে অস্ত্রবাজি, চাঁদাবাজ ধরা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে বিএনপির একজন নেতা চুয়াডাঙ্গায় খুব হত্যা হয়েছে, এবং এর দায়ভার কি ইউনূস সরকার নিতে পারবে? জি, ধন্যবাদ। আপনি বুঝতে পেরেছি। শেষেরটা বলি, শেষেরটা দায়ভার নিছে ইউনূস সরকার না, সেনাবাহিনীর কাছে বিচার চেয়েছে, হস্তক্ষেপ চেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেনাবাহিনী খুব প্রম্পট এটা অ্যাকশন নিয়েছে। পুরো কমান্ড ওখানে যেই মানে তাদের ক্যাম্পের যে কমান্ডার সহ পুরো সেনা প্রত্যাহার করছে এবং তারা এটা তদন্ত করবে, এটা অ্যাকশন হয়েছে। আর আগেরটা 86 সালের হিসাব আর এটা এখন চলে না, কারণ এখন তো নির্বাচনের মাঠে আগে জামাত এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেনি প্রধান হিসাবে, মানে পাল্টাপাল্টি এইবার প্রথম করছে, এবং সেই কারণে ভোটের রেশিওটা গত 15 বছরে যেহেতু ভোট হয়নি, সুতরাং ভোটের রেশিওটা আসলে মানে কোন দিকে যে গড়াচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। ফলে ওই হিসাবটা এখন চলে না যে জামাত ওই সময় 4% ছিল, এখন কেন মানে স্বপ্ন দেখে কেন? আমরা তো নিয়ম অনুযায়ী তো এই গণ অভ্যুত্থানের নায়ক হওয়ার কথা বিএনপি জামাতের, তো
তো গণ অভ্যুত্থানের নায়ক কেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহরা হইলো? এটা তো আমরা কল্পনা করিনি, আতিক তাই সাহেব না? জিজ্ঞেস করি প্রশ্নটা যে কেন আপনারা মনে করছেন যে আপনারা জিতবেন? দেখুন, আমি তার আগে একটু আমাদের ফিরোজ ভাইয়ের কথায় আসি। দেখুন, 15 বছরে আমরা জুলুম সয়েছি, আমরা কি দেশ থেকে পালিয়ে গেছি? আওয়ামী লীগের এই জন্য মিলবে না যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, একটা গণ বিপ্লবে আওয়ামী লীগের পতন ঘটেছে। সুতরাং এই জায়গাতে মানে জামাত ছিল না, জামাত এখন আছে, আমরা সবসময় ছিলাম, আমরা সবসময় ছিলাম। এবং বিগত সময় আমরা আমাদের জায়গা থেকে সব আন্দোলন ভূমিকা সেখানে রেখেছিলাম, আমরা কোনো নাই হয়ে যায় নাই, অনুমান ছিল তাদের। যদি আমরা নাই হয়ে যেতাম তাহলে আমাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো কেন বলুন তো? আমরা ছিলাম এবং আওয়ামী লীগের কাছে সবচেয়ে ভয় কারণ জামাত শিবির ছিল, এবং আওয়ামী লীগ কখনো বিএমএ গণায় ধরতো না, ধরতো আমাদেরকে। ওই জন্য বারবার হাসিনা বলেছে না যে আন্দোলনে জামাত শিবির আছে। আমরা জামাত ইসলাম সবসময় মাঠে ছিলাম, আবার অধিকার আমরা পাইনি, আমরা নিপীড়নের শিকার ছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের রাইট ছিল বলুন তো? ছাত্রদল মিলে তো আমাদেরকে আউট করেছে বিশ্ববিদ্যালয় থেকে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নাম নেওয়াটাই নিষিদ্ধ ছিল। সেখানে আপনি ওপেন বলেন কীভাবে সেখানে কাজ করবো আমরা? না আপনি কি আমাদেরকে মারা লাইসেন্স দিয়ে দিবেন? যেখানে শিবির সন্দেহে আমাদেরকে ধরা হতো, ধরে মেরে পুলিশে দেওয়া হতো, কেউ প্রতিবাদ করেছে কখনো? তা আপনি শুনুন, বলা যাবে কথা, কিন্তু আমাদের অধিকার আমাদের ছিল না। আমরা রাজনৈতিকভাবে বলা যায় একদম পুরো কোণঠাসা করা হয়েছিল। সেই জায়গায় আমরা কী ছিলাম না ছিলাম এর তোলা কোনো সুযোগ না। যদি আমি বলি, দেখুন আমরা যারা এখন এখানে কথা বলছি, এই যে আজকে যে কালকে যারা আদেশ দিল নির্বাচন কমিশন, সেখানে রাজনীতি নাই। যখন শাসক নির্বাচন আমাদের আগামী হলো 21 তারিখে, দেখেন 21 তারিখে আমাদের সেই নির্বাচনটা হলো, এবং আমরা দেখলাম যে এর মধ্যে কিন্তু রাজনীতি আছে। কারণ মানে একেবারে ধারাবাহিকভাবে যখন হেরে গেল 5টা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, তারা এখনও কিন্তু হারার সম্ভাবনা আছে। তাদের একটা রাজনৈতিক ভয় যে আমরা যদি আবার পরাজয় বরণ করি তাহলে সেখানে কি হবে। এবং তারেক রহমান সাহেব সিলেটে যাবেন, এরপরে ইলেকশন, যদি আবার সেখানে শিবির জিতে যায় 22 তারিখে আবার ইলেকশন শুরু হয়ে মানে ক্যাম্পেইন শুরু হবে। তেমন যাতে করে এই জায়গাতে তারা রাজনৈতিকভাবে ইমেজ সংকটে না পড়ে, আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে মূলত ইলেকশনটা কিন্তু বন্ধ করা হয়েছে। এটাই কিন্তু রাজনীতিতে প্রভাব পড়ে। কোনো ইলেকশনটাকেই রাজনীতির বাহিরে নিয়ে আমাদের কোনো সুযোগ নিয়ে পর্যালোচনা করে। দুজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপরে আসছে। হ্যালো, ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম রবিউল, কুষ্টিয়া কুমারখালী থেকে বলছি। আমার প্রশ্ন আছে আমার জামাত নেতা ভাইয়ের কাছে। জি। প্রশ্ন আছে, ভাই যে বললো যে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা ভোট দেবে না কেন? ভাই আমি তো কাজ করে যুদ্ধ দেখি না, ওই সময় শুনছি যে অনেক মানুষের লাইনে দাঁড় করে অনেক একসাথে গুলি করে মারছে। আমাদেরকেও যদি ওইরকম লাইনে দাঁড় করে গুলি করে মারেন, তাও আমরা আওয়ামী লীগ ছাড়া ভাই ভোট দেবো না। কারণ আপনারা এই 15-16 মাসে কি করতেন, কি পরিবর্তন করতে পারতেন, সবই তো আমরা দেখছি যে চোখের সামনে। আমাদেরকেও এখন জি, ধন্যবাদ। আপনার বুঝতে পারছি। আরেকজন আছেন মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন ভাই। স্যার আমি বরিশাল থেকে বেলাল বলছি। জি, বেলাল সাহেব বলেন। স্যার আমি সাংবাদিক স্যারের কাছে একটু স্মরণ করাই দিতে চাই, আমি সাধারণ নাগরিক, আমার নাম্বার রাখেন, কোনো সমস্যা নাই। গত 15 বছর পেট্রোল বোমা মাইরে আওয়ামী লীগ বিএনপি জামাতের নাম দিছে, ফাঁসাইছে, সাধারণ যাত্রী ড্রাইভার হেল্পার পুরে মারা গেছে, শেখ হাসিনা বানি উঠে গিয়া মায়া কান্না দেখাইছে। আমি প্রতিবাদ করছিলাম 13 সালে, আমার উপরে যে নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, এই দায়ভার কিরা নেবে? আওয়ামী লীগ দূরে থাক 15 বছর, সমস্যা কি? নির্বাচিত সরকার যারা আসবে তারা 5 বছর শান্তিভাবে যেন রাষ্ট্র চালাইতে পারে, আমার এটা অনুরোধ সাধারণ মানুষ হিসাবে। জি, ধন্যবাদ। বুঝতে পেরেছি। বেলাল সাহেব সম্বন্ধে আপনি বলেছেন যে আওয়ামী লীগ আছে, এই ব্যাপারটা তিনি একটু মন খারাপ করেছেন আর কি। তা আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা নাই, সবাই কি পালাই গেছে নাকি? পালাই গেছে কারা? যারা অপরাধী তারা। আওয়ামী লীগ কি শুধু অপরাধীরা আওয়ামী লীগ করে নাকি? আওয়ামী লীগের ডেডিকেটেড লোকজন নাই, আদর্শ ভালোবাসে, কিন্তু আওয়ামী লীগের এই অন্যায় লুটপাটের প্রতিবাদ করে তারাও তো নিষ্ক্রিয় হয়ে গেছে। আওয়ামী লীগ মানে ভাই কয়েকটা দল আছে, এটা তো এদের মানে মাঠে ঘাটে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী। জামাত ওই যে বললাম না, ধরেন জামাত একেবারেই ছিল না, অ্যাক্টিভ ছিল না, মানলাম, ধরেই নিলাম, কিন্তু তার মানে কি জামাত শেষ হয়ে গেছে? তা তো হয়নি। তো এখন আওয়ামী লীগের যারা অপরাধ করছে তারা পালায় বেড়াচ্ছে, কিন্তু সাধারণ যে মানে কোনো আওয়ামী লীগের পদ পদবি ছিল না, কিন্তু যে আওয়ামী লীগকে ভালোবাসে, যে শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, শেখ হাসিনাকে পছন্দ করে, এরকম নাই। এগুলি যদি আমরা বলি যে জোর করে এখন বলতে পারি, তো লাভটা কি? আছে তো, বিএনপিরও আছে, এগুলি
কয়েকটা দল আছে, এগুলি মোছা যাবে না। এমন আপনি দেখেন এরশাদেরও আজকে এরশাদের দল টল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এরশাদেরও অনেক ভক্ত আছে যারা হয়তো দলও করে না। তো এগুলো তো বাস্তবতা, এই বাস্তবতাগুলোকে অস্বীকার করে আমি আমার তো কোনো ভাই পলিটিক্স না, আমি তো কোনো রাজনৈতিক দলের লোক না, আমি যেটা বুঝি দেখি সেটা আমি বলতেছি। এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা তো আমার দেখার বিষয় না। আপনার কোনো মন্তব্য আছে এটা? আমি একটু দর্শকের যে কোশ্চেনটা করেছেন, হ্যাঁ রবিউল সাহেব বলেছেন নির্বাচনে কিছুই পার নাই, এটা তো আমাদের আসলে সমস্যা। এই 15 বছরে আমাদের কোনো আয়নাঘর তৈরি হয়েছে যে আয়নাঘর আওয়ামী লীগ তৈরি করেছিল? কোনো গুমের ঘটনা ঘটেছে যেটা আওয়ামী লীগ করেছিল? এই যে আমরা এখানে আসার সুযোগ পাচ্ছি, এটা তো আওয়ামী লীগ আসার পাচ্ছি সেখানে। আসলে আওয়ামী লীগের এত তারা অন্যায় করেছে, আমরা ভোটের দিকে যাচ্ছি, এই ভোটে কি পরিবেশ ছিল বিগত সময় আমাদের? মানে আওয়ামী লীগের হলো একটা দিক হলো ওনারা এত অপরাধ করেন, অপরাধে সেটা মনে করেন না। আমরা মনে করি এই সরকারের দুর্বলতা অনেক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে, মানুষের মধ্যে কোনো ভয় ভীতি নেই, মানুষ এখন তার স্বাধীন মত প্রকাশ করার সুযোগ সেখানে পাচ্ছে, কারো এখন ক্রসফায়ারের কোনো ভয় নাই, আয়নাগরের কোনো ভয় নেই, এগুলো তার স্বাভাবিক বিষয়। নাগরিক হিসাবে আমাদের যে মৌলিক অধিকার যে আমরা কথা বলবো এগুলো বলার সুযোগ আমরা পাচ্ছি। তারা উনি কিছু পাচ্ছেন না, উনি হয়তো পাচ্ছেন না, উনি এখন যদি আওয়ামী লীগ আগে করতেন উনি বিপদে আছেন বোঝা গেল। এইভাবে আমরা তো ছিলাম সেখানে, কিন্তু আমরা তো এরকম কখনো করিনি। আমরা মনে করি দেশে যতটুকু আছে এই সরকারের ব্যর্থতা আমরা বলবো অনেক ব্যর্থতা বলা যাবে, কিন্তু মানুষ তো আমরা সুন্দর পরিবেশ তো পেয়েছি, একটা সুন্দর জায়গা তো আসার সুযোগ পেয়েছি আমরা, এবং রাজনীতির সহনশীল পরিবেশ আমাদের তৈরি হয়েছে, আমরা ঐক্যমত আমরা হয়েছি। বিশেষ করে আওয়ামী লীগ যাদের সহযোগিতায় ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে আমরা এক হয়েছি, এটা আমাদের বড় অর্জন। যে আধিপত্যবাদী গোষ্ঠীকে আওয়ামী লীগ আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, এখন 5ই আগস্টের পর আমরা আধিপত্য বসে আশ্রয় বসে দিচ্ছি না, এটা বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের কাছে অন্যগুলো সবগুলো কী হয়ে যাবে, মেহমান হয়ে যাবে। সুতরাং আমরা অনেক কিছু পেয়েছি, হয়তো উনি ওনার জায়গাতেই খুঁজে পাচ্ছেন না। তো যেটা আমরা বলি, যেখানে দেখুন আমাদের যেটা নির্বাচন সামনে আসছে, অনেক কথা আমরা বলা যাবে, আমরা বলি যে আসলে ইলেকশনের পরিবেশটাকে আমাদের সুন্দর করতে হবে। আচ্ছা, এখানে আমি যেটা আমার একটা প্রশ্ন আছে, আজকে নজরুল ইসলাম তিনি গিয়েছেন, নজরুল ইসলাম খান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, তিনি আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন, সেখানে তিনি বলেছেন একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য বিকাশ নম্বর সংগ্রহ করছে, তিনি অভিযোগ করেছেন, এবং তিনি বলছেন যে এখানে আর্থিক লেনদেন হতে পারে বলে তাদের শঙ্কা। এটা তো ওনার শঙ্কা, উনি প্রমাণ নাই, প্রমাণ তো আমাদের কাছে আছে। এনারা কার্ড দিচ্ছেন না, অনেক ডকুমেন্ট আছে, এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এরপরে কৃষক কার্ড দিচ্ছেন, আরেকটা বাংলাদেশের দাসত্ব তৈরি করেছে ওনারা এখানে। এটা রাজনৈতিক দাসত্ব, নেতার দ্বারে ঘুরবেন, আর হেল্প করবে সরকার, নেতাগণ সেখানে সহযোগিতা করবেন। যেখানে ফ্যামিলি কার্ড, যেখানে কৃষক কার্ড দিয়ে দিয়ে আপনি পুরো ভোটের মাঠটাকে নষ্ট করে ফেলছেন। এক জায়গায় দেখা যায় এক কার্ডের বহুবিধ দাম, 2000, 4000, 8000, 10,000। বলুন তো এটা কোনো সুযোগ আছে? এই কার্ডের টাকাটা কে দিবে বলুন তো আপনি? এই যে ওনারা ফেরি করে বিক্রি করতেছেন যে আমার আসেন আমার নিয়ে যান এখানে। আমার তো মনে হয় যে ইলেকশনের এই যে আচরণবিধি লঙ্ঘন করেছেন বিএনপি, আমাদের বর্তমান নির্বাচন কমিশন এটা অনেকটা বিএনপি কমিশন, এরা দেখেও কিন্তু না দেখার অভিনয় করে। এত কথা বলেছি আমরা কার্ড নিয়ে, দাঁড়ে দাঁড়ে তারা কার্ড বিতরণ করছেন, এখন পর্যন্ত কোনো একটা পার্টি তারা শোকজ করেছেন? কিন্তু আপনারা কি এনআইডি নিচ্ছেন? নো, ডকুমেন্ট দেখাক, আমি জানি না সেটা, আমরা এটা কোনো প্রমাণ আছে? উনি তো এটাকে গায়েবীভাবে বলেছেন, বিকাশ নম্বরে নিচ্ছেন, আমরা উনি গায়েবী বলেছেন, আমরা তো প্রমাণ দিয়ে বলেছি। আচ্ছা, বহু ভিডিও এসেছে এবং এটা অনেক নিউজও হয়েছে যে আপনি কার্ড বিতরণ করছেন। যেভাবে ছাত্রলীগ হলে সিট বাণিজ্য করেছে না, সিট নিবা আমার দাসত্ব গ্রহণ করবা, ফ্যামিলি কার্ড নাও আমার অনুগত থাকবো, তার মানে কি? এবং বলেছেন, দেখলাম শেরপুরে আগে এমপি প্রার্থী বলেছেন কি, যদি আপনি আমাদেরকে না জিতান, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, আপনি কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন না। তার মানে কি? আরেকটা নতুন রাজনৈতিক দাসত্ব বাড়ানোর কাজটা করে যাচ্ছে বিএনপি, যেই কাজটা বিগত সময় আওয়ামী লীগ করেছে নানা কারণে, ছাত্রলীগ করেছিল। আজকে সেই কাজটা মূলত দিয়ে মানুষকে একটা নেতার পেছনে ঘুরা, একটা স্বজনবিধি করা এবং আপনাকে দলীয় একটা আনুগত্যের ভিতরে নিয়ে আসার চেষ্টা বিএনপি করে যাচ্ছে। তো সেই কাজটা তো কিন্তু তারা সেখানে বলছেন। আচ্ছা মোস্তাফিজ, আপনি যদি এটা নিয়ে বলি যে জি আপনি আজকে এনসিপি আজকে বলেছে ফ্যামিলি কার্ড নিয়ে তারা অভিযোগ করেছে। না, আমার আসলে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানা নেই, তবে যেটা বলছে আমি একটু বুঝে কিভাবে বিতরণ করছে বা কি মানে পদ্ধতিটা কি, এটার আমি বা ইম্প্যাক্টটা কি আমি একটু বুঝে কথা বলি। শুরুটা যেভাবে করছিলেন যে ভোটের মাঠে কারা এগিয়ে কারা চাপ, এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হচ্ছে কারা এগিয়ে আছে? না, এখন একটা মিক্সড অবস্থা। আমি বারবার বলছি যে এখন
কিছুদিন পর পর ইয়ে হবে। change দেখেন হবে। 22 পার্থক্যটা বোঝেন, সর্বশেষ 2টা জরিপ দেখেন, 70% ভোট পাবে বিএনপি, একটা সংস্থা বলল। আর মানে কালকে যে আরেকটা জরিপ রিপোর্টে বলতেছে পার্থক্য মাত্র 1%। তাহলে আকাশ পাতাল তফাৎ হলো না? হয় দুইটার একটাও সত্য না, অথবা দুইটাই সত্য। তো এটা যদি ধরেন ধারাবাহিকতা, তাহলে সামনের দিনও এরকম ওঠানামা করবে, এবং এটা করবেই মানুষ। বাংলাদেশের ক্ষেত্রে জরিপ খুব একটা কাজ করে না। বাংলাদেশের ক্ষেত্রে মানে জরিপের চেয়ে পারসেপশনটা তো কাজ করে। কারণ দেখেন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন বললেন, আরও যে 2টা প্রতিষ্ঠান হতো, এই 2টা প্রতিষ্ঠানে কি কেউ কি বলবে যে এখানে ছাত্রদল জিততো না, শিবিরই জিততো? এটা হলো পারসেপশন, এবং এটার বাস্তবতা আছে। তো এই যে মাঠে ঘাটে আমিও যেগুলি শুনতেছি, গ্রামে গেলে মানুষের কাছে কোন দল আছে কোন দল নেই, কার কী অবস্থা, সেগুলি তো একটু বোঝা যায়। তো একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত নেতারা বা কর্মীরা তারা কিন্তু বুঝতে পারে না। কিন্তু আপনার যদি অ্যাক্সেস থাকে সবার কাছে, আপনার যদি রাজনৈতিক পরিচয় না থাকে, তার পক্ষে কিন্তু খুব সহজেই ধরতে পারবেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, পারসেপশনের কথা বলছিলেন, তারেক রহমান আসার পর একটা পারসেপশন চলে এসেছে বিএনপি অনেকটা এগিয়ে গেছে, তাই কি? দেখুন, ওটা তৈরি করছে কিন্তু প্রথম আলো পত্রিকা, এবং সেটা করেছে 25 তারিখ থেকে, যেদিন তারেক রহমান এসেছেন। এবং যতগুলো সার্ভে, সবচেয়ে কিন্তু এই সার্ভেটা হলো মানে ব্যতিক্রমী সার্ভে। এবং তিনি একদিন পরে গিয়ে বলেছেন বিএনপির প্রোগ্রামিংয়ে যে বিএনপি ক্ষমতা আসবে। বোঝা যাচ্ছে উনি ওই সার্ভে ইচ্ছে করে করেছেন খুশি করার জন্য বিএনপি। বাকি যতগুলো সার্ভে হয়েছে এগুলো মোটামুটি কাছাকাছি। আমরা মনে করি এবার যে দ্বিদলীয় যে একটা অবস্থানের মধ্যে আছে, সেখানে নির্বাচনটা হবে, এবং কারোর জন্যই নির্বাচনী বৈতরণী পাওয়াটা কিন্তু সহজ হবে না। এবং আমরা আশাবাদী যে 21-22 তারিখে আবার নতুন নির্বাচনী কৌশল শুরু হবে। এখন পর্যন্ত সামগ্রিক বিবেচনায় কিন্তু 11 দল এগিয়ে আছে।